সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৪৫তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ম্যানেজার সাহেবের বাবা আমার বাবার কাকা হন, শুধু এটুকু জানতাম। টিউশনি ঠিক হলে বাবা বলেছিলেন, ভূপাল মিলের ম্যানেজার, আমাদের আত্মীয়। মার দিকে তাকিয়ে বলেছিলেন, আরে মনে নেই, একবার এত বড় একটা ঢাইন মাছ নিয়ে এসেছিলেন, তুমি মনে করতে পারছো না? কারো বিয়ে কি অন্নপ্রাশন এমন কিছু বলেছিলেন, তবে আমার ঠিক মনে নেই। দেশের কথা কোনোদিন ওঠেনি। আজ শুধু দেশের কথা না, আমি তাদের আত্মীয়। আমার ঠাকুরদা মহামহোপাধ্যায়, অনেক শিষ্য, বাড়িতে টোল ছিল, আরও কত খবর দিয়ে নিমেষে নিজের মানুষ করে ফেলতে চাইছেন। তাহলে কি মিমি ফোনে সব বলেছে? সাহেবের কবিতা দুটো যাচ্ছে না, সম্পাদক রাজি না। আজ পড়াশোনার পাঠ উঠে গিয়ে বাড়ির অন্য চেহারা। সাহেবের পত্নী হাজির, আমার দিকে তাকিয়ে বললেন, তুমি বিলু বড় মুখচোরা স্বভাবের মানুষ। মিমি অবশ্য বলল, ও এরকমেরই। মিমি আর কি বলেছে জানার ইচ্ছে, কিন্তু আমি চুপচাপ বসে আছি। একদিন আমরা যাব। বললাম, যাবেন? তোমার বাবাকে বলবে আমরা খুব রাগ করেছি, এতদিন আছি, দিদি একবার বেরিয়ে গেলেন না। বললাম, বলবো। আমি জানি ৩ মাসের মাথায় আমার এত আদর আপ্যায়নের মূলে মিমি, এখানেও মিমির প্রভাব। মিমি ভেবেছে কি? ম্যানেজার সাহেব বললেন, চা খাও তো? খাই। তারপর বললেন, মিমির সঙ্গে কি করে আলাপ? একসঙ্গে পড়ি। ওদের বাড়ি গেছো? মনে হলো বলি, না গেলে কি চণ্ডীপাঠ অশুদ্ধ হয়ে যাবে? তবে আমার মধ্যে একটা ভীতু মানুষ আছে, সে এসব কথায় সংকোচের মধ্যে পড়ে যায়। বললাম, গেছি। ওর দাদু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। জানি। খুব সম্ভ্রান্ত পরিবার। শুনেছি। এই সময় 2 ছাত্রী আমার হাজির। একজনের হাতে চায়ের কাপ, অন্যজন মিষ্টির প্লেট নিয়ে হাজির, আমার সামনে রাখছে। বড় ছাত্রীটি আজ আবার শাড়ি পরেছে। শাড়ি পরলে কত সুন্দর লাগে দেখতে, কেন যে পরে না। ফ্রক গায়ে আমার সামনে বসলে আমি ঠিক মুখ তুলে তাকাতে পারি না। আমি যে একজন তরুণ যুবক, আমার মধ্যে যে বড় হবার স্বপ্ন আছে, এতদিন এই বাড়িতে এমন বিশ্বাস কারো ছিল না। মানুষ বলে গণ্য না করলে যা হয়। নরেশ মামার কথা ফেলতে পারে না বলেই যেন রাখা। চা, খাবার একটা টিপয়ে রাখলে তাদের পিতৃদেবের হুকুম। প্রণাম করো। কত বড় বংশের ছেলে জানো না? ওর ঠাকুরদাকে দেশে সবাই এক নামে চিনত। আমার ঠাকুরদা যে এত নামী মানুষ আমি এই প্রথম শুনলাম। আমার জন্মের আগেই ঠাকুরদা গত হয়েছেন। দুটো খবরই আমাকে আজ কেমন বিভ্রমের মধ্যে ফেলে দিয়েছে। 1, বাবা বড় ফুটবল খেলোয়াড়। 2, আমার ঠাকুরদা মহামহোপাধ্যায়। বাবা তো এদেশে এসে কোথাও ঠেকে গেলে একমাত্র দীনেশবাবুর দোহাই দিতেন। বাবা কেন যে ঠাকুরদার নাম বলতেন না বুঝতে পারি না। ওরা প্রণাম করে উঠে পাশের সোফায় বসে পড়ল। প্রণামে আমার কোনোদিন আপত্তি নেই, ছোট বয়স থেকেই ওটা পেয়ে আসছি বামুন ঠাকুর বলে। পাশের সোফায় পায়ের উপর পা রেখে দাম্ভিক এবং গুরুগম্ভীর ম্যানেজার পাইপ নামিয়ে ছাই ঝাড়তে ঝাড়তে বলল, মিমি তো দেখছি এখানে এলে তোমার কথা ছাড়া আর কিছু বলে না। তুমি নাকি ছাই চাপা আগুন। তুমি বলছি বলে কিছু মনে করো না কিন্তু। আমি প্রায় আর্তনাদ করতে যাচ্ছিলাম। না না, তাতে কি হয়েছে? তারপর বলার ইচ্ছে হয়েছিল, আমি তো আপনার ভাইপো। সেটা বললে বাড়াবাড়ি হয়ে যেতে পারে ভেবে চুপ করে গেলাম। খাও। কাকিমার গলায় স্নেহ ঝরে পড়ছে। মিমি ভেবেছেটা কি? আমি ছাই চাপা আগুন? ও এখন ফু দিয়ে জ্বালাবার চেষ্টা করছে। এ ঘরের দেয়াল যেন নতুন করে ফের দেখছি। কাকিমার কিছু সূচিশিল্পের নিদর্শন আছে। সূচিশিল্পে মহামান্য ম্যানেজারের পদ্য লেখা, পদ্মের নিচে ভূপাল চৌধুরী। পতির পুণ্যে সতীর পুণ্য গোছের সব পদ্য।
তার স্বামীটি শুধু এত বড় মিলের ম্যানেজারই নয়, একজন কবিও। তার সঙ্গে তিনি যে শিকারী, সেই ছবিও এই ঘরে। বসার ঘরটা জীবনের প্রশংসাপত্রে ভরে ফেলেছে। কোথাও কোনো বিদায় সংবর্ধনার প্রশংসা বাক্য, কোথাও সাহেব মালিকের পাশে দণ্ডায়মান ছবি, কোথাও সভাপতির আসন অলঙ্কৃত করেছেন তার ছবি। এ প্রথম বুঝতে পারলাম গোটা পরিবারটাই ভূপাল চৌধুরী নামক একজন কৃতি মানুষের অহংকারে ভুগছে। সারা পরিবার এবং আগামী বংশধররাও এই মহান কৃতি পুরুষের জীবন নিয়ে টানা হ্যাচড়া করবে, তাই সব কিছুই বাঁধিয়ে রাখা। কিছু খাচ্ছ না যে? এত খাবো না। আরে খাও, ছেলে মানুষ, তোমাদের বয়সে আমরা সব গোগ্রাসে খেতাম। দাদুটি বললেন, তোমার ঠাকুরদা খুব খাইয়ে মানুষ ছিলেন, আজ তো পাঁঠা খেতে পারতেন। কি বিশাল চেহারা, আর তেমনি সুপুরুষ। সাদা কদম ছাঁট চুল, লম্বা টিকিতে লাল জবা, গায়ে শুধু রেশমের উত্তরীয়, পায়ে খড়ম। ভূপাল চৌধুরী মশাই বললেন, ব্যাপার কি জানো, আমিও একসময় কাব্যচর্চা করতাম। আমার কবিতা বাণী, রূপা, চম্পা কাগজে প্রকাশিত হতো। নানা ঝামেলায় বন্ধ হয়ে গিয়েছিল। বুঝলে না, একজন মানুষের পক্ষে সব দিক বজায় রাখা কত কঠিন। আমি বললাম, তা ঠিক। বলার ইচ্ছা ছিল, বুড়ো বয়সে ঘোড়া রোগ কেন? ছাত্রী দুজন আমার দিকে অপলক তাকিয়ে আছে। এতদিন তারা শুনে আসছে, ওরে তোরা কোথায়, মাস্টার এসে বসে আছে। এখন তারা ভাবছে মিমিদি এই মানুষটিকে বড় সমীহ করে। মিমিদি ফার্স্ট ডিভিশনে পাশ করা মেয়ে। মিমিদি নাটক করে। শহরে এমন লোক কমই আছে মিমিদের নাম জানে না, মিমিদির দাদুকে চেনে না। মিমিদিদের গাড়ি আছে, সেটাই এখন লেটেস্ট মডেলের। মিমিদিরা গাড়িতে এলে এই বাংলোর বাসিন্দাদের ইজ্জত বেড়ে যায়। সেই বলে গেছে, ছাই চাপা আগুন। বিলুকে এমনিতে বোঝা যায় না, জেদি এবং অহংকারী। মাথা নিচু করে কথা বলে, কিন্তু যা ভাবে তা করবেই। ওর মধ্যে দারুণ তেজস্বিতা আছে। কবিতা লেখে দারুণ। কোড়ের হদ্দ, লেগে আছি। হয়তো মিমি তার দু একটা কবিতাও এখানে আবৃত্তি করে যেতে পারে। এত বড় বংশের এমন সুন্দরী তরুণীর সার্টিফিকেটের কত দাম মিষ্টি মুখে দিতে টের পেলাম। কিন্তু আমি কেন যে ভেতরে ভেতরে ক্ষোভে মরছি বুঝতে পারছি না। মিমির পরিচয়ে আমার পরিচয়। মিমি বললে আমি রাজা, না বললে আমি ভিখারি। কখনো না, এ হতে দেওয়া যায় না। ঢোক গিলে বললাম, মিমি মিছে কথা বলেছে। সহসা কেমন সম্বিত ফিরে আসার মতো ভূপাল চৌধুরী মশাই, মানে আমার এখনকার কাকাবাবুটি, প্রায় অনেকটা নড়ে বসলেন। বললেন, না না, মিমি কখনো বাজে কথা বলে না। আমারও মাথা গরম। বললাম, খুব বলে? তাহলে বলল যে অপরূপার সম্পাদক তুমি, তুমি এর মধ্যে নেই? না। মিমি যে বলল বিলুর ইচ্ছে নয় ও অপরূপার সম্পাদক, ও রাজি না হলে কিছু করা যাবে না। ঠিক বলেনি। দাদুটি বললেন, আজকালকার মেয়েরা যা হয়েছে, আর অত ছেড়ে দিলে হবেই বা না কেন, এর ওর বাগানে মুখ তো দেবেই। এই এক ফ্যাসাদ আমার। ওর প্রশংসা সহ্য হয় না, আবার অপ্রশংসাও না। দাদুটির কথায় আমার ব্রহ্মতালু জ্বলে গেল। মিমি খারাপ মেয়ে, এর ওর বাগানে মুখ দিয়ে বেড়ায়। কাকাবাবুটির পাইপ টানা বন্ধ হয়ে গেছে, ইজ্জতে লেগেছে। তবু খুব বিনয়ের সঙ্গে বললেন, মিমির উৎসাহে আমি আবার কবিতা লিখতে শুরু করেছি। তাহলে মিমির দিব্যি আছে মাথায়? আমার হাসি পাচ্ছিল। দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে বসে আছি। হাসলেই গেল। এমন গুরুত্বপূর্ণ আলোচনা, হাসা ঠিক না। অনেক দিনের স্বাদ লোকটাকে অপমান করার। কবিতা অমনোনীত, ব্যাস। তারপরেই মিমির বাকি কাজ। এটা মিমি করবে আমি জানতাম, কারণ মিমি জানতো আমার হেনস্থার কথা। বললাম, মিমির এটা স্বভাব, ও সবাইকে উৎসাহ দেয়। মিমি না বললে এ বয়সে আর কে সাথ করে কবিতা লেখে? দেয়ালের বাঁধানো কবিতা দেখেই বলল, বাহ কি সুন্দর আপনার হাত,
ওটা ছেড়ে দিলেন কেন? মিমি এমন বলতেই পারে না, সৌজন্যের খাতিরে হয়তো বলতে পারে। কাকাবাবুটি জীবনের সব প্রশংসাপত্র এই ঘরে লটকে রেখেছেন, চিবিয়ে চিবিয়ে কথা বলার স্বভাব। হয়তো মিমিরা এলে সব দেখিয়েছেন, কোন ছবি কোথায় তোলা তাও বলতে পারেন, কোন প্রশংসাপত্র কোন মিল থেকে বিদায় সংবর্ধনায় পাওয়া, কোন বনে কোন হরিণ শিকার করেছেন, বাঘের চামড়াটি আছে ওটাও তাঁর শিকার করা। এইসব কৃতিত্বের সঙ্গে পদ্মের প্রশংসা না করলে অশোভন। মিমি তাই হয়তো বলতে পারে ছেড়ে দিলেন কেন। আসলে মিমি হয়তো বলতে চেয়েছিল ছেড়ে দিয়ে ভালো করেছেন, না হলে নিজেও ডুবতেন, অনেক সম্পাদককেও ডোবাতেন। তবে আমি দেখেছি মিমি আমাকে ছাড়া রূঢ় কথা আর কাউকে বলে না, সবার সঙ্গেই তার মধুর ব্যবহার। আমি ছাড়া দেখছি ওর আর কোনো বড় প্রতিপক্ষ নেই। মিমিও আমার সঙ্গে ঝগড়া করার সুযোগ পেলে ছাড়ে না। বাড়িতে গোপনে আসাটাও আমার কেন জানি মনে হয় এক ধরনের শত্রুতা। কাকাবাবুটি সোজাসুজিই বললেন, তাহলে মিমি আমাকে ব্লাফ দিল? যেন স্বগতোক্তির মতো, কারো দিকে তাকিয়ে কথা বলছেন না। ছাত্রী দুজন পিতৃদেবের অপমান সহ্য করতে না পেরে বিমর্ষ, কিংবা পিতৃদেবের এমন করুণ মুখ হয়তো জীবনেও তারা দেখেনি। দাপটে যে মানুষ এত বড় মিল চালায়, সেই মানুষকে এতটা কাহিল দেখালে পরিবারের লোকজনদের কষ্ট হবারই কথা। দাদুটি মুখে দোক্তা পাতার গুঁড়ো 2 আঙুলে ফেলে বললেন, এক্ষুনি ফোন করো, এসব কি ফাজলামি। আর তক্ষুনি মনে হলো, এই রে খেয়েছে, আমাকে বসিয়ে রেখে কথা বলতে চান, তা বলুক না। যেন মিমিকেও জব্দ করা যাবে এই ভেবে মজা পাচ্ছিলাম। স্রেফ অস্বীকার করব, বলবো না না, আমি সম্পাদক নই, আমার টাকা কোথায়, আমাকে কে বিজ্ঞাপন দেবে, মিমির ইন্টারেস্ট কি আমাকে সম্পাদক করার। আমার এমন যুক্তির কাছে মিমি হেরে যেতে বাধ্য। কাজেই আদৌ ঘাবড়ে গেলাম না। বললাম, দেখুন না ফোনে পান কিনা, সত্যিই তো এভাবে ব্লাফ দেওয়া ঠিক না। দাদুটি উঠে বললেন, অসভ্য মেয়ে ছেলে। আর সঙ্গে সঙ্গে আমার কি হয়ে যায় আমি নিজেও জানি না, সব মিষ্টি যেন ভেতর থেকে উঠে আসছে। আমি জানি এই টিউশনের আজ এখানেই ইতি, সব জেনেও চেপে আর যেতে পারলাম না। বললাম, ওকে অসভ্য মেয়ে ছেলে বলবেন না, ও অমন মেয়ে নয়। কি বলছো তুমি? ভূপালের মতো মানুষের কাছে সরাসরি মিছে কথা বলে গেল। ও মিছে কথা বলেনি, আপনার পুত্র গৌরবের সামান্য হানিতেই এত ক্ষেপে গেলেন। 2টি পদ্য ছাপা হলো কি হলো না এই ভেবে ওকে অসভ্য মেয়ে ছেলে বলা ঠিক হয়নি। আলবাত হয়েছে, ওর দাদু ওর মাথা খেয়েছে। ও অসভ্য মেয়ে ছেলে ছাড়া আর কিছু না। যারা নাটক করে, পার্টি করে, সব পুরুষদের সঙ্গে ঘুরে বেড়ায়, স্বভাব তাদের কি করে ঠিক থাকে? এরকম কথা একদম বলবেন না। ভূপাল বাবুর পদ্য আমি বাতিল করেছি, কবিতার পদ্য আলাদা। আমার অপরূপায় কবিতা ছাপা হয়, পদ্য ছাপা হয় না। জীবনে সবার সব হয় না দাদুমশাই, মানুষকে ইজ্জত দিতে হয়। আগে মানুষকে ইজ্জত দিতে শিখুন, পরে অসভ্য মেয়ে ছেলে বলবেন। মিমি মানুষকে ইজ্জত দিতে জানে, সে কখনো ব্লাফ দেয় না। অপরূপার সম্পাদক আমি, হ্যাঁ আমি। মিমির কোনো রাইট নেই, আমি না বললে সে ছাপতে পারে না। মিমিকে অসভ্য বলার আগে আপনারা কতটা অসভ্য সেটা ভেবে দেখবেন। উঠি। আর এক মুহূর্ত দেরি করলাম না, বাইরে বের হয়ে চোখে মুখে অন্ধকার দেখতে থাকলাম। 20টা টাকা। বাবা শুধু বলবেন, 20টা টাকা সোজা কথা, 1.5 মণ ধান হয়। মা বলবে, 20 টাকা টিউশনিতে কে দেয়? 10 টাকা 5 টাকা দেয়। তুই এভাবে সবাইকে অপমান করে চলে এলি, তোর কাণ্ডজ্ঞান নেই, সংসারের কি হাল বুঝতে পারিস না? মায়াটার একটা জামা নেই, পিলু ছেঁড়া প্যান্ট পরে স্কুলে যায়। আমার পরবার একটা ভালো শাড়ি নেই। তোর বাবা তো ন্যাংটা বাউন্ডুলে, তার কিছুতেই কিছু যায় আসে না। তবু যেন অনেক দিনের অপমানের জ্বালা আজ শেষবারের মতো উগড়ে দিয়ে আশ্চর্য এক মুক্তির স্বাদ পেলাম। বাড়ি এসে খেলাম, নিজের ঘরে ঢুকে গেলাম। 2 দিন বাদে মুকুল এলো, হাতে টাইপ করা খাম। সেই সব করে এনেছে, শুধু সই করে দিতে বলল।
বাড়িতে এ দুদিন কারো সঙ্গে বড় একটা কথা বলছি না। মা সকাল হতেই তাড়া দিচ্ছে, কে রে টিউশনিতে গেলি না? যাব। সব কথা বলতেও সাহস পাচ্ছি না। 20টা টাকা মাসান্তে সংসারে কত দাম আমি বুঝি। বললেই মা ভেঙে পড়বে। বাবা হয়তো বলবেন সব ভবিতব্য। এই ভবিতব্য কথাটা নিয়ে ঝড় উঠবে, মার গলা পাওয়া যাবে। ভবিতব্য ধুয়েই এখন জল খাও। সারাটা জীবন আমাকে তুমি জ্বালিয়েছ। এমন নিষ্কর্মা মানুষের হাতে পড়ে আমার হাড় মাস চলে গেল। কোনো ভ্রুক্ষেপ নেই কিছুতে। কাল কি খাবে তার চিন্তা নেই। গাছপালার যজমান নিয়ে পড়ে থাকলেন। ঠাকুরপো এত করে বলল দ্বারকা দাসের আড়তে খাতা লেখার কাজ নিতে, তাতে ওনার অপমান। 6কে 9 করতে পারবেন না। এখন বোঝো? ছেলের কি, সে তো বোঝে না কোথা দিয়ে কি হয়। কিন্তু এসব ঘটনা চাপা থাকে না। নরেশ মামাই এসে খবরটা দিলেন। নরেশ মামা অবশ্য সবশেষে বলে দিয়েছেন, বিলু ঠিক করেছে। ওরা ভাবে কি, আরে বাবা দেশে থাকতে তোর মা তো মুড়ি ভাজত। স্কুলে কে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছিল? মানুষের দিন সমান যায় না। বিলুটাকে শুনেছি মানুষ বলে গণ্যি করত না। আমি নিজেই ভেবেছিলাম বলবো, আর যে দরকার নেই। সুতরাং এসব শোনার পর বাড়িতে যে ঝড়ের আশঙ্কা করেছিলাম সেটা সহজেই কেটে গেল। এখন শুধু আমার জামাইবাবুর পেছনে লেগে থাকা। জামাইবাবুকে বলে স্পেশাল ক্যাডারে যদি শিক্ষকতা পাওয়া যায়, এই আশাই এখন পরিবারের সবার কাছে বেঁচে থাকার উৎসাহ যোগাচ্ছে। মুকুল টাইপ করা দরখাস্ত নিয়ে যাবার পর সংসারের সামান্য অভাব অনটন নিয়ে কথা কাটাকাটি শুরু হলেই বাবার এখন একটাই আপ্তবাক্য, আর কটা দিন সবুর করতে তোমার কি হয় বুঝি না ধনবউ। আমার পড়া হবে না জেনে পিলু খুবই দমে গেছে। দাদাটার কত বড় হবার কথা, সে এখন প্রাইমারি স্কুলের মাস্টার হয়ে যাবে। মাও মনের দিক থেকে ভালো নেই। সংসারে একজন নীলবাতি জ্বালাবার যাও চেষ্টা করে যাচ্ছিল, স্কুলের চাকরি হলে সেটাও যাবে। মানুষের ঘরবাড়ি তো সব নয়, সঙ্গে পুত্রকন্যার যশ খ্যাতি সবই দরকার। বাবা ছাতা বগলে নিবারণ দাসের আড়তে গিয়ে একদিন খবরও দিয়ে এলো, বিলু দরখাস্ত করেছে দাসমশাই, মনে হয় চাকরিটা হয়ে যাবে। চাকরিটা হলে সংসারে স্থিতি আসবে। আমার ব্রাহ্মণীকে তো জানেন, বিন্দুমাত্র সহ্য ক্ষমতা নেই। অভাব অনটন কার নেই? যার লাখ আছে তারও আছে, যার কিছু নেই তারও আছে। মাথা গরম করলে চলে? একদিন বাড়ি এসে শুনলাম মিমি এসেছিল। মিমি কলকাতা থেকে কাকে ধরে আমাদের কজনের পাশ ফেলের খবর নিয়ে এসেছে। ওদের প্রভাব আছে, আনাতেই পারে। সবার আগে আমাদের বাড়িতে এসে খবর দিয়েছে, মাসিমা বিলু পাশ করেছে। মিমি নাকি আনন্দে মায়াকে জড়িয়ে ধরে বলেছে, তোমার দাদা পাশ করেছে, তোমাদের কি আনন্দ, দাদাকে বলো। হ্যাঁ, মায়াকে ঘরে ডেকে বললাম, ও কোন ডিভিশনে পাশ করেছে জিজ্ঞেস করলি না? সেই তো। মায়া কেমন অবাক হয়ে গেল। মিমিদের খবরটা নেওয়া হয়নি। সে ছুটে গেল বাইরে, মাকে বলল, মিমিদি পাশ করেছে মা। জানি না তো। বাবাকে বলল, মিমিদি পাশ করেছে বাবা। কিছু বলল না তো। হঠাৎ পরিবারের সবাইকে কেন জানি আমার সহসা স্বার্থপর মনে হলো। যে মেয়েটা বাড়ির ছেলের খবর বয়ে দিয়ে যায়, তার পাশফেলের খবরটা নেওয়ার দরকার পর্যন্ত কেউ মনে করল না। মিমির পাশফেল নিয়ে কোনো কথা বলার অপেক্ষা সে রাখে না, র্যাঙ্ক নিয়ে তার ভাবনা। বাবা হঠাৎ বললেন, হ্যাঁ বলেছে, ও নিজ থেকেই যেন একবার বলল, আমিও পাশ করেছি মেসোমশাই। এসেই মিমি আমাকে আর তোর মাকে প্রণাম করল। আসলে খেয়াল ছিল না। খেয়াল না থাকারই কথা। বাবার কাছে এত বড় খবর কেউ কখনো আজ পর্যন্ত দিয়ে যায়নি। মিমি এসেই নাকি চলে গেছে। তোর মা বলল, একটু বসো, মিষ্টি মুখ করে যেতে হয়। সে নাকি বলেছে আর একদিন হবে। তবু বাবা ছাড়েননি। সে হয় না মা, তুমি এত বড় খবর নিয়ে এলে, একটু মিষ্টি মুখ করবে না সে হয়? বসো। বলেই নাকি মাকে বলল, দুধ দাও, দুটো মোয়া দাও, পূজার সন্দেশ আছে সেটাও দাও, নাড়ু করেছিলে সেদিন, থাকলে দাও।
সব খবরই মায়ার। বলল, জানিস দাদা, মিমিদিকে দেখলে আমার কেমন কষ্ট লাগে। তুই কখন এসে পড়বি সেই ভয়ে তটস্থ থাকে। যতক্ষণ বসেছিল কেবল রাস্তার দিকে চোখ। মিমিদি চোরের মতো আসে। তুই কিন্তু আবার মিমিদিকে বলতে যাস না। মিমিদি আমাদের বাড়ি এলে তুই খেপে যাস কেন আমি বুঝি না। ছোটদা মিমিদিকে কিছুতেই ছাড়বে না। ছোটদার এক কথা, মিমিদি কোথায় তুমি নাটক করছো বলো না, আমি দেখতে যাব। মিমি কি বলল? বলল, না, ও তোমাকে দেখতে হবে না, মন দিয়ে পড়াশোনা করো। দেখছো তো মেসোমশাই সারাদিন এক দণ্ড বসে থাকেন না। সব কিছুর প্রতি কি যত্ন, ঘর বাড়ি গাছপালা সব। তোমরা যদি মানুষ হও তবে তার এসব করা সার্থক হবে। আমার মনে হলো বেশ উপদেশ ঝাড়ছে মিমি। এ বাড়ির সবার মানুষ হওয়া নিয়ে তার ভাবনা। কে তাকে এত দায় চাপিয়ে দিল? আমার মুখ গোমড়া দেখে মায়া বলল, তোর কাগজ 2-1 দিনের মধ্যে বের হবে। তোকে একবার মিমিদি যেতে বলেছে। কোথায় যাব? বাড়িতে পাওয়া যায় না। সে তো বলে যায়নি, কেবল বলল দাদাকে বলো পাশের খবর দিয়ে গেলাম, দাদাটি যেন একবার দয়া করে দেখা করে। মিমির সঙ্গে আমার যে দেখা হয় না তা নয়, আমাদের কাগজে অস্থায়ী অফিসে দেখা হয়। কখনো বিকালে টাউন হলের মাঠে বসে যখন সবাই আড্ডা মারি তখন দেখা হয়। ওর সঙ্গে 4-5 জন পার্টির ক্যাডার থাকে। জরুরি কাজের খবরটুকু দিয়েই উধাও। অস্থায়ী অফিসে লেখা নিয়ে কখনো কোনো বিতর্কে মিমি সহজে জড়িয়ে পড়তে চায় না, কারণ জানে যত লেখা সম্পর্কে সে খুঁটিনাটি ত্রুটি উল্লেখ করবে তত আমি ত্রুটিগুলো আদৌ ত্রুটি নয়, শিল্পের খাতিরে মানিয়ে গেছে এমন বলে তার বিরোধিতায় নামব। কাজে চুপচাপ থাকাই বাঞ্ছনীয় মনে করে। আমার সঙ্গে কোনো পরিচয় নেই এমনও ভাবতে পারে হঠাৎ দেখলে কেউ। সে আমাকে একা পেতে চায়, কিন্তু এই একা পাওয়ার মধ্যে আমার দুবার যে অভিজ্ঞতা হয়েছে তাতে ওকে সতীসাধ্যী ভাবতে কষ্ট হয়। এটা আবার হলে মাথা বিগড়ে যেতে পারে। মায়া আমাকে চুপচাপ থাকতে দেখে বলল, জানিস দাদা, মিমিদিনা যাবার সময় কেমন শুকনো মুখ করে চলে গেল। কেন, বাবা কিছু বলেছে? আমি জানি বাবা তো আমার কাউকে কোনো রূঢ় কথা বলেন না, মিমিকে তো বলতেই পারেন না। মিমি বাবার কাছে মৃন্ময়ী, সাক্ষাৎ অন্নপূর্ণা। যে সংসারে যাবে ধনে জনে লক্ষ্মী বিরাজ করবে। না রে দাদা, বাবা কি বলবে? বাবা শুধু বলল, মিমি, বিলুর আরেকটা সুখবর আছে, তুমি জানলে খুবই খুশি হবে। ও একটা চাকরি পাচ্ছে, প্রাইমারি স্কুলের মাস্টারি। মুকুলের জামাইবাবু করে দিচ্ছে। সংসারে এটা আমাদের কাছে এখন সবচেয়ে বড় খবর। মায়া তারপর থেমে দরজার বাইরে উঁকি দিল। তারপর ফের আমার টেবিলটার পাশে দাঁড়িয়ে বলল, শুনেই মিমিদির মুখটা কেমন শুকনো হয়ে গেল। মিমি কি চায় না আমি প্রাইমারি স্কুলে মাস্টারি করি? খুব সাহসী মানুষের মতো বললাম, বাদ দে, ওর শুকনো মুখ দেখলে তো আমাদের পেট ভরবে না। প্রাইমারি স্কুলের মাস্টারি কি খারাপ কাজ? কত ছেলে লাইন দিয়ে আছে, নিজের লোক না থাকলে এই কাজও এখন কারো জোটে না। তারপর মনে হলো মায়াকে এসব বলে লাভ নেই। আমি প্রাইমারি স্কুলে মাস্টারি করি, তাতে কার কি পছন্দ অপছন্দ এসব ভাবলে চলবে না। আর এটাও ভেবে কুলকিনারা পাই না, মিমিরা তো শ্রমিক দরদি, গরিব মানুষকে শোষণ থেকে মুক্ত করতে চায়। তাদের কাছে মানুষের কাজ দিয়ে মনুষ্যত্বের বিচার হয় না। কেউ ছোট না, কেউ বড় না, সবাই সব কাজে সহমহিমায় প্রতিষ্ঠিত। ছোট ভাববার কোনো কারণই থাকতে পারে না। সে তবে কেন আমার এত বড় খবরে শুকনো মুখ করে চলে গেল? আসলে সে আমাদের ভালো চায় না। মায়া বলল, মিমিদি কিন্তু বলে গেল তোকে যেতে, কোথাও আর যাবে না বলেছে, বাড়ি গেলেই দেখা পাবি। কেন, ও যে মহেশ নাটকে শুনছি আমিনার পাঠ করবে? সে তো কিছু বলল না, কেবল যাবার সময় আমাকে চুপি চুপি বলে গেল, দাদাকে বলবে কিন্তু, বলবে আমি কোথাও আর যাচ্ছি না, সারাদিন বাড়িতেই থাকবো, বলবে কিন্তু লক্ষ্মীটি। মিমি আর কাউকে এ কথা বলে যেতে পারে না, মায়া মেয়ে বলেই তাকে বলে যেতে পেরেছে।
মায়া সব বোঝে, বোঝে বলেই বোধহয় গোপনে এত কথা বলল। দরজায় উঁকি দিয়ে দেখার মধ্যে টের পেলাম মায়ার মধ্যেও সেই নারী মহিমা জেগে উঠছে। নারী বলেই সে বুঝতে পারে মিমিদির কষ্ট কত গভীর। আমার মন মেজাজ খারাপ হয়ে গেল। মায়া আরও কিছু বলতে চায়, কিন্তু আমি জানি ও কি বলবে। বলবে, কবে যাচ্ছিস দাদা? পিলুকে দিয়ে খবর পাঠাতে বলেছে। সে আমি বুঝব, এখন যা তো। আসলে কেন জানি নিজেকে একা পাবার জন্য ছটফট করছিলাম। এটা কি মিমির কাছে আত্মসমর্পণ? মিমি কোথাও যাবে না বলে গেছে। ওর নাটক, মিছিল, ভাষণ আমার অপছন্দ বোঝে। মুখে প্রকাশ না করলেও আমার আচরণে সে টের পায় তার গান, তার জনসভায় বক্তৃতা আমার অপছন্দ। রক্ষণশীল পরিবারে বড় হলে যা হয়, এবং গরিব হলে তো কথাই নেই। সব মিলে মিমির আত্মপ্রকাশের প্রতি আমার বিরূপ ধারণায় গড়ে উঠেছে। মিমি কিছু একটা হতে চায়, কিছু করতে চায়, তার মধ্যেও আগুন জ্বলে উঠেছে। সহসা সেই আগুন ফুঁ দিয়ে নিভিয়ে দেবার এত বড় কি কারণ থাকতে পারে? মিমির এসব ছলনা নয়, তাই বা কে বলবে?